পরবর্তী বক্তা মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটা বিজ্ঞাপন ছিল বিমানের, যে ছোট হয়ে আসছে পৃথিবী, আর আমরা ধীরে ধীরে সময়ের সংকুচিত অবস্থায় পড়েছি। আবার আমরাও ছোট অবস্থায় পড়ে গেলাম। যাই হোক, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটি সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটি সফল অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে আজকের এই জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের দিকে বাংলাদেশের 18 কোটি মানুষ তাকিয়ে রয়েছে। গণতন্ত্রের সৌন্দর্যতা হচ্ছে সমালোচনা থাকবে, সেটাকে আমরা সবসময় ওয়েলকাম করি, সেটা হওয়াই স্বাভাবিক। কিন্তু পার্লামেন্টের যে পরিবেশ, এটাকে আমি ধন্যবাদ জানাই। আলোচনা হবে, উত্তপ্ত হবে, আবার আমরা একসঙ্গে মিলিত হব। কিন্তু পার্লামেন্টের বাইরে এমন কিছু আলোচনা হয় যেটা আমাদেরকে ব্যথিত করে। কিরকম ব্যথিত করে? কিছু কিছু সভাগুলোতে বলা হচ্ছে যে এই সরকারকে পতন করতে 16 দিন সময় লাগবে না। এটা তো একটা ফেসিবাদী বক্তব্য হয়ে গেল। যেমন শেখ হাসিনা বলেছিলেন নির্বাচনের পর 2001 সালে যে একদিনও শান্তিতে থাকতে দিব না। বিশেষ করে সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেভাবে প্রত্যেকটি নেতার, এটি আমরা শুধু আমাদের কথা বলি না, অপোজিশনও যারা আছে তাদের বিরুদ্ধে যে অশ্লীল অশ্রব্য কথা বলা হয়, সেটা আসলে আমাদের কাঙ্ক্ষিত না। আমি মনে করি এই একটি সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাংলাদেশ গঠনে এগিয়ে যাচ্ছি, এখনো আমার মনে হয় যে নির্বাচনের কালির দাগ মুছায়নি। এখনই যদি সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হয়, তাহলে একটি সরকার কিভাবে কাজ করবে? আমি আশা করি সমালোচনা আমরা করব, আমরাও করব শালীনতা রেখে। যারা বিরোধী দলে আছি আমরা সবাই শালীনতা রক্ষা করেই যেন আমরা সমালোচনা করি। সমালোচনা ছাড়া কেউ কোনোদিন আমরা সংশোধন হব না। ভুল ধরিয়ে দিবেন, ভুল সংশোধন করব। আজকে কি আমাদের সংসদ নেতা, ওনার পরিচয় কি? আমি মনে করি উনি একজন বিরল সম্মানের অধিকারী। পৃথিবীতে কয়জন আছে আমার জানা নেই যার পিতা রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান, যার মা প্রধানমন্ত্রী, উনি নিজে প্রধানমন্ত্রী হয়েছেন। এটি তো আমাদের সৌভাগ্য। তাকে নিয়েও এমন কিছু কথা বলা হয় যেটি আমাদের আঘাত করে, কষ্ট পাই আমরা। ওনার বক্তব্য, ওনাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আমি একটু করিনি। পতিত সরকারের প্রধানমন্ত্রী তুই বলে বলছে, তুই আয় বাংলাদেশে। এত নির্যাতনের পরে সে নামটাও কিন্তু কোনো উচ্চারণ করেন না। কত বিনয়ের সঙ্গে, কত সাধারণভাবে দেশ পরিচালনা করছে। আমরা তাকে সহযোগিতা করি। জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তো তার মধ্যে রয়েছে। আপনারা সবসময় জিয়াউর রহমানকে শ্রদ্ধা করেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, সুতরাং তার উপর আস্থা বিশ্বাস আপনারা রাখতে পারেন। তাকে সহযোগিতা করেন। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ আমরা করতে চাই। সুতরাং সরকার এবং বিরোধী দল, এটি তো গণতন্ত্রের অংশ। আজকের এই মাননীয় স্পিকার, আমি মনে করি আমরা যদি সম্মান করতে না পারি, তাহলে নিজেও কোনোদিন সম্মানিত হব না। আমার এখানেই সবচেয়ে বেশি কষ্ট লাগে। রাজনীতির সংস্কৃতিটা আমরা কোথায় দাঁড় করালাম? কি ধরনের বক্তব্য আমরা দিই? সেই জায়গা থেকে আমার মনে হয় যে সবাইকে মনোজগৎ থেকে একটি পরিবর্তন হওয়া উচিত।
সেই পরিবর্তনের হাওয়া আমরা পাই না। 5ই আগস্টের পর বিশেষ করে আমার তরুণ ছাত্ররা যে আন্দোলনে ভূমিকা রেখেছিল, যুগের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, যারা আন্দোলন করেন তারা যখন জনগণের ম্যান্ডেট চায়, জনগণ কিন্তু তাদেরকেই ম্যান্ডেট দেয় সাধারণত। 91 সালে 90তে বিএনপি আন্দোলন করেছে, জনগণ ঠিক 91 নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছে। কিন্তু গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের এই তরুণদের নির্বাচনের ফলাফল কাঙ্ক্ষিত হয়নি। কেন হয়নি আমি তাদেরকে মূল্যায়ন করতে বলবো। আমি আশান্বিত হয়েছিলাম যে একটি তরুণ সমাজের রাজনৈতিক দল জাতি গঠনে তাদের বুদ্ধিমত্তা, তাদের দেশপ্রেম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ভূমিকা রাখবে। কিন্তু আমার মনে হয় যে পথ হারিয়ে ফেলেছে। পদ্মকলি নাম, কলি ফোটার আগেই মনে হয় নিভে গেল। এই আশা আমরা তাদের প্রতি করতেই পারি। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দ সময় আমাদের সঙ্গে থাকেন, সবাই আবার ছুটে যান। ওই যে একটি বঙ্কিমচন্দ্রের উপন্যাসের নাম ছিল সখী তুমি কার। 86 সালে নির্বাচনে গেলেন এরশাদের সঙ্গে। আমরা যখন নির্বাচন করে সরকার গঠন করলাম তখন আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধলেন, কখনো আমাদের সঙ্গে থাকেন। এটি তো আমি বুঝতে পারি না। আজকে গণতন্ত্রের কথা বলছেন, আবার শরিয়া আইন কায়েম করতে চাচ্ছেন। যদিও মাননীয় বিরোধী দলের নেতা বলছেন যে না, আমরা শরিয়া আইন কায়েম করব না। আমার মনে হয় যে অনেক পরিবর্তন হয়েছে ইতিমধ্যে আপনাদের। যেমন আপনারা জাতীয় স্মৃতিসৌধ যাচ্ছেন, আপনারা আমাদের 21-এর শহীদ মিনারে যাচ্ছেন, সাম্প্রতিক সবে এবার বৈশাখী উৎসবও পালন করেছেন। এগুলো আপনাদের পরিবর্তন, সেটাকে আমি স্বাগত জানাই। আমি মনে করি আমি বক্তব্য শেষ করে আনবো আমার সময় মতো। সবাই মিলে বাংলাদেশ করতে চাই। আমরা যেন সমালোচনা করব সেটা আমরা সবাই, সব পক্ষ শালীনতা বজায় রেখে করতে চাই। কথা শেষ করে আনি। আমি একটা আন্দোলন করেছি তিস্তাকে ঘিরে। তিস্তা পরে সন্তান আমি, জাগো ভাই তিস্তা বাঁচাই। 2 কোটি মানুষের হাহাকার তিস্তা পড়ে। তিস্তা একসময় আমার মায়ের মতো ছিল, সেই তিস্তা আজকে ধুধু বালুচর। তিস্তা পরে 2 কোটি মানুষের দিকে যখন তাকিয়ে থাকি তখন আমাদের কোনো কিছু ভালো লাগে না। আমাকে 1 মিনিট বাড়িয়ে দেন, একটু 1 মিনিটের। মাননীয় মন্ত্রী আরেক মিনিট বাড়ানো হলো। হ্যাঁ, অনেকে অনেক চেয়েছে, আমি মাত্র 1 মিনিট চেয়েছি। থ্যাংক ইউ, 1 মিনিট শেষ করুন। সেই তিস্তা নদী একটি বৈষম্য শিকার হয়েছি পার্শ্ববর্তী দেশের পানির কারণে। আমি আশা করি এই তিস্তা পাড়ের মানুষ, একসময় গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছিল, মুখে ছিল ভাওয়াইয়া গান। আপনিও তিস্তা পাড়ে গিয়েছেন, এখানেও আমার প্রিয় মহাসচিব উনি গিয়েছেন, আরো অনেক নেতৃবৃন্দ গিয়েছেন। সবাই আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে তিস্তাকে আমরা মহাপরিকল্পনার আওতায় নিয়ে এই 2 কোটি মানুষের জীবন রক্ষা করা হবে। আমি আশা করি আমরা যেন সেই দিকে এগিয়ে যাই। এই তিস্তা পাড়ের মানুষের হাহাকার থেকে আমরা যেন সেই এলাকার মানুষকে, কারণ ওই অঞ্চলটি সবচেয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উদ্বৃত্ত অঞ্চল, সেই অঞ্চলটা একটি নদীর কারণে আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। মানুষের হাহাকার যেন বন্ধ হয়, সে কারণে যেন আমরা উদ্যোগ গ্রহণ করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী।